নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। কিছুদিন আগে আমি একটা সিরিজ শুরু করেছি আমার চ্যানেলে, যেখানে আমি সাহিত্য নির্ভর কিছু সিনেমার কথা আপনাদেরকে বলি। আজকে ভিডিওর থাম্বনেল থেকেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি ওই সিরিজেরই দ্বিতীয় পর্বটি আজকে করতে চলেছি। প্রথম পর্বের ভিডিও যারা দেখেননি তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে যে বইটার কথা বলবো সেই বইটা থেকে সিনেমা তৈরি হয়েছিল। প্রথমে যে বইটার কথা বলবো সেটা হলো বিখ্যাত লেখক রমাপদ চৌধুরীর লেখা খারিজ। এই বইটার কিন্তু ডিটেলস রিভিউ আমার চ্যানেলে রয়েছে। আপনারা যারা এই বইটার সম্বন্ধে খুব ডিটেলসে জানতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, সেখানে এই বইটার ডিটেলস রিভিউ আপনারা পেয়ে যাবেন। আজকে আমি এই বইটার কথা তো বলবই, এর সঙ্গে এইটাকে নিয়ে যে সিনেমা তৈরি হয়েছে তার কথাও আপনাদেরকে বলবো। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইটার বর্তমান দাম হচ্ছে 250 টাকা, আর এর মোট পাতার সংখ্যা হচ্ছে 66। মাত্র 66 পাতার মধ্যে লেখক রমাপদ চৌধুরী অসাধারণ একটি উপন্যাস লিখেছেন। সেই উপন্যাসের আলোচনা আমি তো একটু আগেই বললাম যে আমার চ্যানেলে করা আছে। উপন্যাসটা সম্বন্ধে খুব বেশি ডিটেলসে আমি কিছু বলছি না, শুধু এটুকু বলবো যে এখানে পালান নামে একটি বাচ্চা ছেলের কথা বলা হয়েছে। 12-13 বছরের ছেলে একটি, যে গ্রাম থেকে তার বাবার সাথে শহরে এসেছে, সেখানে একজনের বাড়িতে সে কাজ করে। শীতের রাতে প্রচণ্ড ঠান্ডায় তাকে বারান্দায় শুতে দেওয়া হয় এবং তাকে সেরকমভাবে গায়ে দেওয়ারও সেরকম খুব একটা শীতের জন্য খুব একটা বেশি কিছু দেওয়া হয় না। এবং খুব ঠান্ডা লাগছিল বলে রাত্রিবেলা সে উঠে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে কোনো রকম ভেন্টিলেটর নেই, সেখানে কয়লার উনুন জ্বালিয়ে ঘরটাকে কিছুটা গরম করে শীতের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে শুয়ে থাকে। এবং তারপরে যা হয়, দরজা জানলা বন্ধ অবস্থায় কার্বন মনোক্সাইড তৈরি হয় এবং সেই বদ্ধ ঘরের মধ্যে দম বন্ধ হয়ে পালানের মৃত্যু হয়। মানে সেরকমভাবে গল্পটা বলতে গেলে কিন্তু এইটুকুই গল্পটা। এর ডিটেলস রিভিউ আমার চ্যানেলে রয়েছে, সেজন্য আমি বেশি কিছু বইটার সম্বন্ধে বলছি না। আমি এবারে এটা নিয়ে যে সিনেমাটা তৈরি হয়েছে এই সিনেমাটার কথায় আসি। এই বইটা প্রকাশিত হয়েছিল 1974 সালে। এর ঠিক 8 বছর পরে অর্থাৎ 1982 সালে বিখ্যাত পরিচালক মৃণাল সেন এই বইয়ের গল্প নিয়ে একটা সিনেমা করেন। সিনেমাটার নামও ছিল খারিজ। সিনেমাটা বহু পুরস্কারে পুরস্কৃত হয়। কান জুরি পুরস্কারে পুরস্কৃত হয়েছে, সে বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে। এরকম বহু সম্মানে সম্মানিত হয়েছিল এই সিনেমাটা। এই সিনেমার মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, শ্রীলা মজুমদার। এছাড়াও আরো অনেক চরিত্র রয়েছে, সবগুলোর নাম আমি বলছি না। বইয়ের মধ্যে যে পালানের যে মালিক এবং মালকিন ছিল তাদের নাম ছিল জয়দীপ এবং অদিতি, কিন্তু সিনেমাতে তাদের নাম কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। সিনেমাতে জয়দীপের নাম করে দেওয়া হয়েছে অঞ্জন এবং অদিতির নাম করে দেওয়া হয়েছে মমতা। মানে যারা অভিনয় করেছেন অভিনেতা অভিনেত্রীদের নাম অনুযায়ী অঞ্জন দত্তের নাম করা হয়েছে অঞ্জন এবং মমতা শঙ্করের নাম করা হয়েছে মমতা। নামগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। পালানের চরিত্রে একটি বাচ্চা ছেলে অভিনয় করেছে, যদিও পালানের অভিনয় খুব একটা বেশি এখানে নেই, কারণ এখানে প্রথম থেকেই তাকে মৃত দেখানো হয়েছে এবং তাকে নিয়েই যদিও গল্পটা, কিন্তু তার এখানে সেরকম অভিনয়ের সুযোগ নেই। এখানে একটি বাচ্চা ছেলে অভিনয় করেছে, সেও অন্য একটি বাড়িতে কাজ করে, সে পালানের বন্ধু। একসাথেই তারা বারান্দাতে শুতো। সিনেমাতে ওরকমই দেখানো হয়েছিল যে সে পালানের বন্ধু। সেই ছেলেটির অভিনয় বরং মানে পুরো সিনেমাটিতে সেই ছেলেটির অভিনয় বেশ ভালো। মানে খুব যে তার কথা আছে বা কিছু সেরকম না, কিন্তু ছেলেটির এক্সপ্রেশনগুলো ভীষণই সুন্দর। ছেলেটার নাম ছিল সিনেমাতে হরি এবং সেই অভিনেতার নাম ছিল দেহপ্রতিম দাশগুপ্ত। এই বইটার মধ্যে রমাপদ চৌধুরী সমাজের একটা খুবই কমন একটা প্রবলেম, যে প্রবলেমটাকে নিয়েই উনি এই বইটা লিখেছিলেন। কারণ উনি মধ্যবিত্ত সমাজকে খুব সুন্দর করে উনি ফুটিয়ে তুলতেন, তাদের সমস্যা নিয়ে লিখতেন। তো এই বইটাও কিন্তু সেরকমই খারিজ। জিনিসটা এখানে এরকম দেখানো হয়েছিল যে যেহেতু পালানের মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সেই জন্য তার মালিক মালকিন এদের বিরুদ্ধে কোর্ট কেসও হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কোর্ট কেসটি খারিজ হয়ে যায় এবং সেই জন্যই বইটার নাম রাখা হয়েছিল খারিজ। কিন্তু সিনেমার মধ্যে এই কোর্ট কেসের ব্যাপার
টাই দেখানো হয়নি। এই বইটা পড়লে বোঝা যায় যে কেন খারিজ নামটা করা হয়েছে, কিন্তু সিনেমার মধ্যে ব্যাপারটা নেই। এরকম যদিও সিনেমা বই থেকে নেওয়া হলেও সিনেমার গল্প বইয়ের থেকে অনেক সময় আমরা দেখি যে অনেকটা আলাদা হয়, যেহেতু দুটো মাধ্যম আলাদা। পুরোপুরি বইয়ের গল্প হুবহু তো আর সিনেমা করা যায় না, সেটাকে কিছুটা চেঞ্জ করে নিতে হয়। পরিচালকরা ওটা ভালো বোঝেন যে কোন জিনিসটা দেওয়ার দরকার বা দরকার নয়, কিন্তু মানে এই সিনেমাটাতে ওই মানে কোর্ট কেসের ব্যাপারটাই করা হয়নি। সিনেমাটা খুবই বিখ্যাত একটা সিনেমা, মৃণাল সেনের মানে বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে এটা একটা। তো এটা হয়তো বাংলা সিনেমা যারা দেখেন তারা নিশ্চয়ই সিনেমাটা দেখেছেন, যদি না দেখে থাকেন সিনেমাটা দেখে নিতে পারেন। তবে আমার কিন্তু মানে বইটা অনেক বেশি ভালো লেগেছে। সিনেমাটা যে ভালো লাগেনি সেটা বলবো না, ওই যে যেটা একটু আগে আমার বললাম ওই ব্যাপারটা আমার খুব মনে হয়েছে যে মানে খারিজ নামটা কেন করা হয়েছে, কোর্ট মানে কেসটাকে খারিজ করে দিচ্ছে সেই জন্যই খারিজ নামটা দেওয়া হয়েছে। এই জিনিসটা বইয়ের মধ্যে লেখক খুব ভালোভাবে বুঝিয়েছেন, কেন খারিজ হলো, কি ব্যাপার, খারিজ নামটা কেন হলো সেটা খুব সুন্দর করে বুঝিয়েছেন। কিন্তু মানে সিনেমার মধ্যে ওই মানে কোর্ট কেসের ব্যাপারটাই নেই, কেন আমি জানি না। মানে যাই হোক, সিনেমার আমি তো আগেই বলেছি, আমি মানে সিরিজটা শুরু করার সময় প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু আমি যে সিরিজটা করছি এটা কিন্তু সিনেমার রিভিউ নয়। মানে সিনেমাটা কেমন হয়েছে, সিনেমার কি কি করা উচিত ছিল, কি ছিল সিনেমার, কোথায় ভুল ভ্রান্তি বা কোথায় ঠিক করেছে, কোথায় ভালো লেগেছে, সেটা একদমই আমি এখানে আলোচনা করছি না। মানে আমি শুধুমাত্র আপনাদেরকে তথ্যটা দিচ্ছি যে এই বইটা থেকে সিনেমা করা হয়েছিল, সে তথ্যটাই আমি আপনাদেরকে দিলাম। আর আমার ব্যক্তিগতভাবে মানে বইটা অনেক বেশি ভালো লেগেছে সিনেমার থেকে। তার কারণটাও মানে কিছুটা বললাম। যদিও অনেক বিখ্যাত পরিচালকের বই এবং খুবই বিখ্যাত সিনেমা, মানে সবাই হয়তো ভাববেন যে খারিজ ভালো লাগেনি। আমার না ভালো লাগেনি সেটা আমি বলছি না, বইয়ের গল্পটা থেকে, যেহেতু বইয়ের গল্পটা আমি জানি এবং সেই জন্য আমি সিনেমাটা দেখেছিলাম। তো বইয়ের গল্পটার মধ্যে অনেকটা ডিটেলস ব্যাপারটা রয়েছে, সিনেমার মধ্যে অতটা আমি পেলাম না। তো আমার ব্যক্তিগতভাবে বইটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে তো ভালোই, যদি সিনেমাটা না দেখে থাকেন তাহলে সিনেমাটা দেখে নিতে পারেন। আর বইটা কিন্তু অবশ্যই পড়বেন যদি আপনার বইটা না পড়া থাকে। রমাপদ চৌধুরীর লেখা যে মানে কতটা ধারালো সেটা কিন্তু আপনারা এই খারিজ বইটা পড়লে জানতে পারবেন। খারিজ এই বইটা কিন্তু অবশ্যই আপনারা পড়ে নেবেন। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, 250 টাকা দাম বইটার বর্তমানে, আর মাত্র 66 পাতার একটা বই, খুবই ছোট বই। বইটা কিন্তু অবশ্যই আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এই প্রসঙ্গে আরও একটা কথা বলি। মৃণাল সেন, ওনার জন্ম হয়েছিল 1923 সালে। 2023 সালে ওনার জন্ম শতবর্ষ উপলক্ষে পরিচালক কৌশিক গাঙ্গুলি একটি সিনেমা তৈরি করেছেন। সেই সিনেমাটার নাম দিয়েছেন উনি পালান। এবং সেই পালান মানে যে খারিজ যে সিনেমাতে পালানকে নিয়ে গল্পটা ছিল তারই একটা সিকুয়েল করেছেন এটা। সেখানে মানে পালানের কোনো গল্প নেই যদিও, কিন্তু মানে পালানের কথা এখানে এসেছে এই সিনেমাটাতে। এবং মানে এই সিনেমাটা করে মানে উনি একটা শ্রদ্ধা জানিয়েছেন ওনার জন্মশতবর্ষে। এই মানে বইটার কথা আমি বলছি না এই কারণে, কারণ এই পালান বলে যে বইটা সেটার সাথে কিন্তু এই রমাপদ চৌধুরীর এই খারিজ বইটার কোনো মিল নেই। এটা কিন্তু সম্পূর্ণই একটা আলাদা গল্প, সেজন্য আমি এই বইটার কথা বলছি না। কারণ যেহেতু আমি বই থেকে যেগুলো সিনেমা হয়েছে সেটার কথাই আলোচনা করছি এই সিরিজে, সেজন্য এই পালান সিনেমাটার কথা আমি বলছি না। কিন্তু যেহেতু একটা সিকুয়েল বানানো হয়েছে ওই খারিজেরই, সেই জন্য আপনাদেরকে জাস্ট তথ্যটা দিয়ে রাখলাম। আপনারা যদি চান এই পালান সিনেমাটাও কিন্তু চাইলে দেখতে পারেন। যদিও আমি কিন্তু এই সিনেমাটা দেখিনি, আমি শুধুমাত্র এই সিনেমাটার ট্রেলার দেখেছি। তো ট্রেলার দেখে আমার যেটা মনে হলো যে এই গল্পটা একদমই আলাদা, ওর সাথে কোনো মানে সম্পর্কই নেই। মানে ওখানে দেখানো হয়েছে যে ওই জয়দীপ আর অদিতি ওনারা মানে বৃদ্ধ হয়ে গেছেন, তাদের ছেলে মেয়ে, ওখানেও কিন্তু তাদের মানে অভিনয় করেছেন মমতা শঙ্কর এবং অঞ্জন দত্তই অভিনয় করেছেন বাবা মায়ের চরিত্রে, মানে জয়দীপ আর অদিতির চরিত্রে। আর তাদের ছেলে মেয়ে বা মানে তাদের মানে জেনারেশনটাকে দেখানো হয়েছে। এখানে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত এবং পাওলি দাম। আমি জাস্ট ট্রেলারটা দেখেছি, ট্রেলারের মধ্যে যেটুকু বুঝেছি মানে মৃণাল সেনকে শ্রদ্ধা জানানোর জন্য কৌশিক গাঙ্গুলি এই সিনেমাটা করেছেন। তো আপনারা চাইলে সিনেমাটাও দেখতে পারেন। এরপরে যে সিনেমাটার কথা আমি বলবো, বাংলা সিনেমা যারা দেখেন
তারা প্রত্যেকেই হয়তো এই সিনেমাটা দেখেছেন। খুবই বিখ্যাত একটা সিনেমা। আমি যে সিনেমাটার কথা বলছি সেই সিনেমাটার নাম হলো বসন্ত বিলাপ। 1973 সালে সিনেমাটা রিলিজ হয়েছিল এবং পরিচালক ছিলেন দীনেন গুপ্ত। এই গল্পটা লিখেছেন শ্রী বিমল কর। ওনার গল্পটার নামও কিন্তু বসন্ত বিলাপ। এটা কিন্তু কোনো বড় উপন্যাস নয়, ছোট গল্পই বলা যেতে পারে এটা একটা। আমি এই গল্পটা পড়েছি বিমল করের লেখা। এই 50টি গল্প রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইটা থেকে আমি গল্পটা পড়েছি। এখানে আরও বেশ অনেকগুলো 50টা গল্প রয়েছে, নামটা শুনেই বুঝতে পারছেন। সেই 50টি গল্পের মধ্যে কিন্তু এই গল্পটা রয়েছে। এই বসন্ত বিলাপ যে গল্পটা এখানে রয়েছে এটাতে মানে 20 পেজের মধ্যে গল্পটা লেখা হয়েছে। ছোট ছোট অক্ষরে লেখা যদিও, তাও 20 পেজ মানে খুব একটা বড় গল্প নয়। এছাড়াও বিমল করের লেখা সরস গল্প যে বইটি রয়েছে সেটাও আনন্দ পাবলিশার্স থেকেই। সেই বইটার মধ্যেও কিন্তু এই বসন্ত বিলাপ গল্পটি রয়েছে। 50টি প্রিয় গল্প, এই বইটার বর্তমান দাম কিন্তু 750 টাকা, আনন্দ পাবলিশার্সের বই। আর সরস গল্প যে বইটা রয়েছে সেই বইটার বর্তমান দাম হচ্ছে 450 টাকা। আমি আমার কাছে এই বইটা আছে বলে আমি এই বইটা থেকেই পড়েছি। আপনারা চাইলে এই বইটা থেকেও গল্পটা পড়তে পারেন, বা সরস গল্প যদি আপনাদের কাছে থাকে সেখানেও বসন্ত বিলাপ এই গল্পটা পেয়ে যাবেন। যেখানেই পান আপনারা কিন্তু গল্পটা পড়ে নিতে পারেন। এবার বলি আমি যে এই গল্প আর সিনেমার মধ্যে কি মিল বা অমিল রয়েছে সেই কথায় আসি। গল্পটা একটু ছোট করে বলে দিচ্ছি। বেশ কিছু অবিবাহিতা মেয়ে তারা একসাথে একটা বাড়িতে মেস বানিয়ে থাকে এবং তারা প্রত্যেকেই চাকরি করে, এবং সেই মেসে একটি মেয়ে বাদ দিয়ে বাকি সবাই কিন্তু অবিবাহিত। আর যেখানে তাদের মেসটা রয়েছে সেই পাড়াতেই কতগুলো অবিবাহিত ছেলে রয়েছে। এখানে 4 জন অবিবাহিত ছেলের কথাই বলা হয়েছে। তাদের মধ্যে যে লিডার সে হচ্ছে শ্যাম, এছাড়াও আছে সিধু, লালু বা ললিত, আর হচ্ছে দত্তগুপ্ত। এদের সাথে এই মেসের মেয়েদের রীতিমতো একটা খুনসুটি সবসময় লেগেই থাকে। মেয়েরা সুযোগ পেলেই এই ছেলেদেরকে নাস্তানাবুদ করে, আর এই ছেলেরাও তককে তককে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য। এই নিয়েই একটা মজার গল্প, ভীষণই মজার গল্পটা বিমল করের লেখা বসন্ত বিলাপ। এবার সিনেমাটার কথায় আসি। সিনেমাটা কিন্তু এই গল্পটা থেকেই নিয়ে, মূল গল্পটা বিমল করের বসন্ত বিলাপ এই গল্পটা থেকে নিয়েই করা হয়েছে, কিন্তু সিনেমার সাথে গল্পের অনেকটাই অমিল। অনেকটা মূল গল্পটা একই আছে, কিন্তু অনেকটা অংশেই অমিল রয়েছে। যেমন প্রথমেই একটা অমিলের কথা বলি, যে সিনেমাতে দেখানো হয়েছে যে মেস বাড়িটার নামই হচ্ছে বসন্ত বিলাপ, কিন্তু গল্পে কিন্তু সেটা নেই। গল্পে হচ্ছে যে এমনি একটা মেস বাড়ি রয়েছে। ওদের যে লিডার শ্যাম, যে চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্যাম ওই বাড়িটার নাম দিয়েছে বসন্ত বিলাপ। কারণ যেহেতু ওখানে এতগুলো কুমারী মেয়ে থাকে, মনে হয় বসন্তের বিলাপই এই বাড়িটার আদর্শ নাম হতে পারে। সেই জন্য শ্যাম ওই বাড়িটার নাম দিয়েছে বসন্ত বিলাপ। সে থেকে সবাই বসন্ত বিলাপ বলেই বাড়িটাকে উল্লেখ করে আর কি। আরও একটা অমিলের কথা যদি বলতে চাই, যেমন সিনেমাতে দেখানো হয়েছে যে সৌমিত্র চট্টোপাধ্যায় বৃদ্ধ সেজে মেজবাড়ির মধ্যে ঢুকেছেন এবং সেখানে মেয়েদের হাতে ধরা পড়ে যায়, এবং তারা বুঝতেও পারে যে শ্যাম এটা সেজেই এসেছে, এবং সেজন্য শ্যামকে ধরে তারা নাস্তানাবুদ করতে থাকে। মূল গল্পটার মধ্যে কিন্তু সে ব্যাপারটা নেই। সেখানে দেখানো হয়েছে যে ছলে বলে কৌশলে শ্যামকে তারা কিডন্যাপ করে ওই বাড়ির মধ্যে নিয়ে গেছে। এছাড়াও ওই সিধুর যে চরিত্র রয়েছে, সেই সিধুর চরিত্রে অভিনয় করেছেন চিন্ময় রায়, লালু বা ললিতের চরিত্রে অভিনয় করেছেন অনুপ কুমার, আর দত্তগুপ্ত, যাকে সিনেমাতে শুধু গুপ্ত বলে উল্লেখ করা হয়েছে, সেই চরিত্রে অভিনয় করেছেন রবি ঘোষ। আপনারা তো জানেন প্রত্যেকেই ভীষণ ভালো অভিনেতা, সেজন্য তাদের অভিনয় নিয়ে বা এসব নিয়ে কোনো কথা বলারই নেই। এখানে ভীষণ ভালো অভিনয় প্রত্যেকেরই। বসন্ত বিলাপ মেজবাড়ির যে লিডার আর কি, সে হচ্ছে অনুরাধা সিং। বইতে অবশ্য তার নাম সিংহি বলা হয়েছে, এবং সেজন্য তাকে শ্যাম এবং তাদের গ্রুপ অনুরাধাকে সিংহবাহিনী বলা হয়। অনুরাধা বা রাধা সে হচ্ছে মেয়েদের গ্রুপের লিডার, এবং অপর্ণা সেন উনিও তো খুবই ভালো অভিনেত্রী। এছাড়াও সুমিত্রা মুখার্জি এবং আরও বেশ কিছু নামকরা অভিনেত্রী রয়েছেন ওখানে। প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো। গল্পটা পাল্টে দেওয়াতে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বইয়ের থেকে গল্পটা পাল্টে দেওয়াতে সিনেমাতে অনেক সময় খুব একটা ভালো লাগে না আর কি। যেটা আমি একটু আগে যে সিনেমাটার কথা বললাম সেক্ষেত্রে আমি বললাম যে
গল্পটা পাল্টে দেওয়াতে খুব একটা ভালো লাগছিল না সিনেমাতে, কিন্তু এই বইটার ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো হয়েছে। এইখানে গল্পটা তো ভীষণই ভালো, বিমল করের লেখা, গল্পটা ভীষণই মজার, কিন্তু সিনেমাটা আরও বেশি মজার হয়েছে, মানে খুবই মজার সিনেমা। মানে প্রত্যেকটা মুহূর্তেই মানে হাসি আছে, সমস্ত মজার মজার ঘটনা ঘটছে, সেইগুলো নিয়ে ভীষণই মজার একটা সিনেমা। মানে কমেডি সিনেমার মধ্যে বসন্ত বিলাপের নাম তো সবসময়ই আসে বাংলা সিনেমাতে। সিনেমার মধ্যে আবার 4টে গানও রয়েছে, গানগুলোও খুব বিখ্যাত, মানে সিনেমাটা যেমন বিখ্যাত গানগুলোও ভীষণ বিখ্যাত। আপনারা সবাই হয়তো গানগুলো শুনেছেন। আমি মিস ক্যালকাটা, এই গানটা, তারপরে লেগেছে লেগেছে আগুন, তারপরে এক চড়েতেই ঠান্ডা, দোলের একটা সিন আছে, সেখানে ওই শ্যাম যখন তখন কি একটা গানটার কথাটা আমার ভালো মনে নেই। যাই হোক, এই 4টে গান রয়েছে, গানগুলো সবই সুন্দর। আর আমি মিস ক্যালকাটা এই গানটা তো মানে খুবই বিখ্যাত গান, আপনারা সবাই শুনেছেন। এখানে আমার একটা জিনিস বলার আছে, ওইখানে একটা কথা রয়েছে যে আমি মিস ক্যালকাটা 1976, তো এখানে 76-এর কথা বলা হয়েছে, কিন্তু সিনেমাটা রিলিজ করেছে 73-তে। হঠাৎ করে এই গানটা শুনতে শুনতে যে মানে এটা আমার একটা খটকা লাগলো, যদিও এটা মানে এতটাই হাসির সিন ওখানে রয়েছে যে এই সমস্ত জিনিস ভাবার কোনো সুযোগই থাকে না। তাও মানে যদি আপনার সিনেমার রিলিজের ডেটটা মনে থাকে যে 73-তে রিলিজ করছে, অথচ বলছে যে আমি মিস ক্যালকাটা 1976, এটা কি করে হলো আর কি। যাই হোক, এটা একটা অসঙ্গতি মনে হয়েছে, কিন্তু মানে বারবারই বলছি যে এটা কিন্তু তার জন্য কোনো খারাপ লাগেনি, কারণ এতটাই মজার সিনেমা এবং এতটাই মজার সিন রয়েছে যে ওই সমস্ত জিনিস মাথাতেও আসবে না কখনো। পুরো সিনেমাটাই ভীষণ 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 মজার। আপনারা তো বাংলা সিনেমা যারা দেখেন তারা নিশ্চয়ই এই সিনেমাটা দেখে নিয়েছেন। যদি কারো মিস হয়ে থাকে, মানে আপনারা যদি কেউ না দেখে থাকেন, সিনেমাটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, কারণ এখন অনলাইনে মানে অনেকগুলো প্ল্যাটফর্মেই কিন্তু এই সিনেমাটা অ্যাভেলেবেল আমি দেখলাম। তো আপনারা অবশ্যই কিন্তু সিনেমাটা দেখে নেবেন। তারপরে সিনেমাটা দেখতে দেখতে আপনি হাহা হো হো হিহি যেমনভাবে পারবেন হাসতে থাকবেন আর কি। মানে আমিও হাসি, আমি অনেক ছোটোবেলা থেকেই মানে দেখেছি টিভিতে, আমার মা বাবাও ভীষণ ভালোবাসে এই সিনেমাটা দেখতে, মানে অনেকবার তখন দেখেছি, ছোটোবেলা থেকেই দেখেছি, সবাই দেখতাম যে মা বাবাও ভীষণ হাসছে, আমিও খুব মজা পেতাম দেখতে। তখন কিন্তু আমি জানতাম না যে এটা কার লেখা, কী ব্যাপার, মানে এইসব লেখা নিয়ে কখনোই মাথা ঘামাইনি। সিনেমা দেখছি বসন্ত বিলাপ, খুব ভালো লাগছে, মজা লাগছে, ব্যাস দেখতাম। কিন্তু পরবর্তীকালে আমি জানতে পারলাম যে এটা মানে লেখক শ্রী বিমল করের লেখা। তখন গল্পটা আমি পড়ি এবং তারপরেও বহুবার সিনেমাটা দেখেছি এবং যতবারই দেখি ততবারই হাসি। আর সিনেমাটা নিয়ে আলোচনা করব বলে খুব রিসেন্টলি 2 দিন আগে আমি সিনেমাটা আরেকবার দেখলাম। আচ্ছা, এখানে একটা কথা বলি যে এই সিনেমাটা দেখার সময় কিন্তু একটা জিনিস আমার চোখে পড়লো, মানে অ্যাকচুয়ালি সেটা আমার চোখে পড়েনি, কোনো একজনের চোখে হয়তো পড়েছে, যার চোখে পড়েছে তাকে সত্যি হ্যাটস অফ, মানে এত খুঁটিয়ে সে সিনেমাটা দেখেছে, একটা জিনিস তার চোখে পড়েছে। এবং এখন তো আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ, সামান্য কোনো জিনিস কেউ জানতে পারলেই সেটা সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়। এবং সোশ্যাল মিডিয়াতে আলোচনাটা আমি পড়লাম, আলোচনাটা পড়ার পর তারপরে আমি 2 দিন আগে যে সিনেমাটা এখন আমি দেখলাম, তখন একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, মানে ওই সোশ্যাল মিডিয়া থেকে জানার পরই সেই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো এই সিনেমার শেষ দৃশ্য, যেটা শ্যাম চলে যাচ্ছে ট্রেনে চেপে এবং অনুরাধা বা রাধা মানে অপর্ণা সেন যাচ্ছেন, তাড়াতাড়ি করে স্টেশনে যাচ্ছেন শ্যামকে আটকানোর জন্য। এবার দেখাচ্ছে যে মানে ওই জায়গাটা একটু সিরিয়াস ব্যাপার, পুরো সিনেমার মধ্যে ওই জায়গাটা একটু সিরিয়াস, যে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে ওভারব্রিজ দিয়ে, যখন অপর্ণা সেন নেমে আসছে ওভারব্রিজের ওপর থেকে, সেই সময় দেখা যাচ্ছে স্টেশন থেকে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, মানে এটা একটু সিরিয়াসই বলা যেতে পারে এই জায়গাটাকে। এবার ওই সিরিয়াস জায়গাটার মধ্যেও যখন শুটিং হচ্ছে, শুটিংয়ে তো মানে যখন ট্রেনটাকে দেখানো হচ্ছে, সবাই তো বুঝতেই পারছে, ট্রেনে যারা রয়েছে সবাই তো বুঝতেই পারছে যে ক্যামেরা নিয়ে শুটিং হচ্ছে, সবাই ক্যামেরার দিকে তাকাচ্ছে ট্রেনের যাত্রীরা। এবং সবথেকে মজার ব্যাপার হলো যে ওই ট্রেনের যাত্রীদের মধ্যে একজন ছিলেন যিনি মানে ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছেন। ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে জিভ ভেঙিয়ে দিলেন। তো এটাও মানে আমার চোখে কোনো দিনই পড়েনি, মানে এতবার সিনেমাটা আমি দেখেছি কোনো দিনই চোখে পড়েনি, মানে আমি অত খুঁটিয়ে
দেখি না হয়তো সেজন্য, বা আমি সিনেমাটার মানে মেন গল্পটার দিকেই কনসেন্ট্রেট করি, যার জন্য ওই সব ছোটোখাটো জিনিস চোখেই পড়ে না। এবার যিনি দেখেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটা লিখেছেন যে, এবং সেখানে একটা ছোট ছবিও দেওয়া আছে। ছবিতে ওই ভদ্রলোকের, যিনি ক্যামেরার দিকে তাকে জিভ ভেঙিয়েছেন, তার মুখটাকে একটা রেড কালারের মার্ক করে দেওয়া হয়েছে, যদিও মানে ছবির মধ্যে খুব একটা ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তারপরে দেখলাম যে অনেকেই এই ঘটনাটাকে নিয়ে লিখেছে, এবং বোধহয় এইটা দেখার পরেই অনেকেই আবার বসন্ত বিলাপ দেখেছে, বা অন্তত ওই শেষ দৃশ্যটা যেখানে ট্রেনের সিনটা রয়েছে সেটা হয়তো অনেকেই দেখেছে। মানে একটা সিরিয়াস ব্যাপারের মধ্যে ওই ভদ্রলোক, মানে উনি কিন্তু কোনো নাম করা অভিনেতা নয়, বা ওনাকে পরিচালক হয়তো বলেনও নি, উনি এমনি ক্যামেরাটা দেখে হঠাৎ করে ক্যামেরার দিকে তাকে জিভ ভেঙিয়েছেন। তো এই জিনিসটা ওই একটা সিরিয়াস ব্যাপারের মধ্যেও হঠাৎ করে বেশ একটা হাসির মানে ব্যাপার হয়ে যায় আর কি। তো পুরো সিনেমাটাই খুব মজার। সিনেমাটা অবশ্যই আপনারা দেখে নিন, যদি আর সঙ্গে গল্পটাও পড়ে নিতে পারেন। মানে যেটা আমার মনে হয়েছে যে এই মানে বইয়ের গল্পটা তো ভালো, গল্পর থেকেও কিন্তু সিনেমাটা আরও বেশি ভালো। মানে সিনেমাটা গল্পটাকেও যেন ছাপিয়ে গেছে। মানে হাস্যরসের দিক থেকে সিনেমাটা অনেক দূর এগিয়ে গেছে। হাস্যরসের দিক থেকে গল্পের থেকে সিনেমাকে আমি অনেক বেশি নাম্বার দেবো আর কি। যদিও নাম্বারিং আমি করছি না কোনো কিছুতেই, কিন্তু নাম্বার দিতে বললে আমি কিন্তু সিনেমাকে বেশি নাম্বার দেব। যাই হোক, গল্পটা পড়ুন আর সিনেমাটা দেখুন। সিনেমাটা দেখে কতটা মজা পেলেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।